এই সায়নী ঘোষকে ইডি রেখেছে। এই সায়নী ঘোষের নাম কিছুদিন আগে জড়িয়েছে অভিষেকের সঙ্গে, নাকি একসঙ্গে সম্মিলিতভাবে ফ্ল্যাট আছে। তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু তো ডিল হয়েছে। এখানে শাড়ি তুলে হাওয়াই চটি দেখানোর কথা বলছো ভাই, তো বি গ্রেড অভিনেত্রী, শুধু জিন্স টপ নয়, আরও কি কি পরে কি কি অভিনয় করেছে মানুষ তো দেখেছে। তো পোশাক নিয়ে আমি কমেন্ট করছি না, কমেন্ট করব, আমি কমেন্ট করব। আমাদের মানে এ হঠাৎ করে গিয়ে জয় শ্রীরাম বলে উত্তক্ত করছে, এরকম কিন্তু ব্যাপারটা না। দেখো, প্রথমেই যেটা বলি, এই যে সায়নী ঘোষ, এদের চরিত্রের কোনো ঠিক আছে? চরিত্র মানে আমি একজন মহিলা সম্বন্ধে বলছি, খুব সেন্সেবল শব্দটা। চরিত্র মানে আমি মহিলার চরিত্র হননের কথা বলছি না, এদের রাজনৈতিক চরিত্রের কথা বলছি। এই সায়নী ঘোষ কে ছিল? এই সায়নী ঘোষ ছিল বেসিক্যালি একজন বি গ্রেড অভিনেত্রী, এবং তার পাশাপাশি চূড়ান্ত রকমের একজন বামপন্থী, নট বামপন্থী, বামপন্থী মহিলা। আমরা দেখেছি যখন ওই ভবিষ্যতের ভূত নাকি একটা সিনেমা প্রয়াত পরিচালক অনিক দত্ত করেছিলেন, তখন ওই নন্দন চত্বরে শুধু মুখ্যমন্ত্রীর ছবি আছে, তৎকালীন কিকড আউট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি আছে, না সত্যজিৎ রায়, না মৃণাল সেন আছে, এবং সেই নিয়ে এই সায়নী ঘোষের কি চিৎকার, কি আস্ফালন, সেইকে ভালো লেগেছিল। বামপন্থী হতে পারে, কিন্তু সত্যিটা সত্যি করে বলছে। তারপর আমরা দেখলাম কিছুদিন গেল কি গেল না, এই সায়নী ঘোষকে কী অফার দেওয়া হলো, সেই সায়নী ঘোষ এসে সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপ্পল চাটতে শুরু করলো। তাহলে যদি এদের সঙ্গে নীতি আদর্শের কোনো রকম কোনো সম্পর্ক থাকতো, কেউ এইভাবে পরিবর্তন হতে পারে? সম্ভব? যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, এটাই তো সবসময় আমার স্টান্স হবে। সেই জায়গা থেকে যে নিজের স্বার্থের জন্য, এবং কেন নিজের স্বার্থের কথা বলছি, এই সায়নী ঘোষকে ইডি রেখেছে। এই সায়নী ঘোষের নাম কিছুদিন আগে জড়িয়েছে অভিষেকের সঙ্গে, নাকি একসঙ্গে সম্মিলিতভাবে ফ্ল্যাট আছে। তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু তো ডিল হয়েছে। আর এই যে পোশাক পরিবর্তনের কথা বলছে, এখানে শাড়ি তুলে হাওয়াই চটি দেখানোর কথা বলছো ভাই, তো বি গ্রেড অভিনেত্রী, শুধু জিন্স টপ নয়, আরও কি কি পরে কি কি অভিনয় করেছে মানুষ তো দেখেছে। তাহলে অভিনয়টা একটা কলা, একটা শিল্প, সেটা আমরা মানি, কিন্তু পোশাক নিয়ে আমি কমেন্ট করছি না, কমেন্ট করব, আমি কমেন্ট করব। আমাদের সরকারি বলছে মহিলারা যার ইচ্ছে মতো পোশাক পরবে, কিন্তু রং বদলের সঙ্গে সঙ্গে এই যে শাড়ি ছেড়ে, শাড়ি নিয়েও আপত্তি নেই, জিন্স নিয়েও আপত্তি নেই, কিন্তু এই যে দেখনদারির ব্যাপারটা, মানে দিবাকর যেটা বলছে মমতার মতো সাজতেন উনি। হ্যাঁ, না, আমি সেটাই বলছি যে এখানে চমক আসছে যে ওই মমতার মতো সাজতে সাজতে আজকে জিন্স টি শার্টে এসেছে কেন। আমি বলছি পোশাকটা এর থেকেও অনেক ভয়ঙ্কর রকম পোশাক এই সায়নী ঘোষেরই মানুষ দেখেছে। সুতরাং অভিনয়ে সত্তা যার থাকবে, তাকে পোশাক দেখিয়ে এরকম তো অভিনয় করতে হবে না। পোশাক না দেখিয়েও তার অভিনয় আমরা দেখেছি, অনেক ভালো ভালো অভিনেতা দেখেছি। সুতরাং এই পোশাকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আসছে, যেটা নিয়ে আমি প্রথম থেকে সোচ্চার আছি, আগামী দিনেও থাকবো, এবং আমি একদম আমার ঘোষিত অবস্থান মিডিয়াতে জানিয়ে দিয়েছি, আবারও বলছি, যে এই সায়নী ঘোষ যদি আসে, যেটা আমাকে বিজেপি নেতারা বলছেন, যে কজন বিজেপি শীর্ষ নেতার সঙ্গে কথা হয়েছে, যে আমাদের এনডিএ সরকার আগামী দিনে কিছু বিল আনতে চলেছে কেন্দ্রে, এরা নাকি নিঃশর্ত সমর্থন দেবে, এদের কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো অসুবিধা নেই, সেটা যদি হয় হোক, দেশের স্বার্থে যদি কেউ এগিয়ে এসে করে। কিন্তু যদি সেটার কন্ডিশন এটা হয় যে ভাই 2029-এর ইলেকশন আসছে, আমার টিকিটটা ব্যবস্থা করো, সেটা সরাসরি বিজেপির প্রতীক হতে পারে, সেটা সরাসরি বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থীর হতে পারে, এই জায়গা যদি হয়, এরকম একজন চরম হিন্দু বিরোধী জেহাদি মহিলাকে আমি অন্তত মেনে নেব না। এবং আমি তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নেই, কোনো রাজনৈতিক দলের আমার বেসিক যে মেম্বারশিপ হয় সেইটুকুনিও নেই, কিন্তু একজন আমি সাধারণ মানুষ, আমার কিছু নাগরিক অধিকার আছে। সেই জায়গা থেকে আমার স্পষ্ট অবস্থান, আমি প্রয়োজনে রাজনীতির ময়দানে নামবো, নির্দল প্রার্থী হিসেবে এইসব হিন্দু বিরোধী জেহাদিদের বিরুদ্ধে লড়াই করব। আমিও দেখতে চাই যে যারা হিন্দুদের অপমান করে মানুষ তাদের সঙ্গে আছে, নাকি আমরা যারা হিন্দু সনাতনীদের জন্য লড়াইটা করছি, তাদের সত্তা রক্ষা করার চেষ্টা করছি, তাদের সঙ্গে মানুষ আছে। এই সায়নী ঘোষরা যতই এখন মমতার চপ্পল ছেড়ে মোদির বুট চাটার চেষ্টা করুক, এদের বাংলার মানুষ ত্যাগ করেছে, এদের ঘটি ঢাকি সমেত বিসর্জন করে দিয়েছে, এবং সেটাই আমাদেরও ঘোষিত স্টান্স। বাংলার মানুষ যখন এদের চায় না, কোনো রাজনৈতিক স্বার্থে এদের সঙ্গে কোনো রকম দালালির কোনো জায়গা নেই। একটা জিনিস আমি জিজ্ঞেস করবো সদস্যদা, সেটা হচ্ছে আজকে শুধু সায়নীর কথা হচ্ছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নামের একটা বুজরুকি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে, সেও একই ব্লকে সামিল হয়েছে। রচনা কালো কালো ধোঁয়া বোকা সাজার চেষ্টা করে, কিন্তু অত বোকা তো নয়, তবেই তো বিদ্রোহী লবিতে তিনি সামিল হয়েছেন। আজকে এরা কি মানে সবাই ওই ডিম খাওয়ার ভয়ে কি এরা, এবং যাতে তাদের উপরে ক্র্যাকডাউন না হয়, চুরি দুর্নীতি তো কেউ কম করেননি, সকলেই করেছেন কম বেশি, তো যাতে পুলিশ না ধরে তার জন্যই কি তারা এই এনডিএতে সামিল হওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো রকম দয়া ভিক্ষা পাওয়া যায়?
দেখো এদের অনেক রকম স্বার্থের জায়গা রয়েছে। নাম্বার ওয়ান যে কথাটা বলছিলাম যে 2029-এর টিকিট, এরা তো ধান্দাবাজ ছাড়া কিছু না, চূড়ান্ত রকমের ধান্দাবাজ। কেননা যদি ধান্দাবাজি না হতো, দেব নেকু পুষু কচি খোকা এখনো দুধ খায়, এই দেব জানতো না কিভাবে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটা জ্বালিয়ে যাচ্ছে। তারপরে নাকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভুল বুঝিয়েছে, আর কচি খোকা দেব সেই ভুলটা বুঝে গিয়ে তারপর রাজনীতির ময়দানে আছে। ও যদি এতই কচি খোকা হয়, তাহলে এই যে রাজনীতি করে যে টাকাটা সংসদ থেকে পায়, আমার তোমার ট্যাক্সের টাকায় এদের এদের যে ফেসিলিটিগুলো হয় সেগুলো একটাও ছেড়েছে দেব? ন্যাকামি করছে এরা। সব থেকে বড় কথা, এদের প্রত্যেকের হাতে হিন্দু অত্যাচারের রক্ত এখনো টপ টপ করে গড়িয়ে পড়ছে। তোমরা বলবে এরা তো সরাসরি করেনি, কোনো ভিডিও ফুটেজ তো পায়নি। আরে ভাই একটা কথা চিন্তা করো, আজকে যখন 4ই মে, তার আগে অবধি আমরা শুনেছি যে কিভাবে ডিজে বাজানো হবে। ডিজে বাজানোর মানে কি? তোমাকে আমাকে মাঝ রাস্তায় জ্বালিয়ে দেওয়া হবে, তোমার আমার পরিবারের যারা মহিলা সদস্য আছে তাদের টেনে নিয়ে গিয়ে গ্যাংরেপ করা হবে। এই তৃণমূলের নেতাগুলো হোটেলের পর হোটেল রুম বুক করে রেখে দিয়েছিল শুধুমাত্র মহিলাদের তুলে নিয়ে গিয়ে। এক মিনিট, আমি এখানে একটু থামাবো। তুমি ডিজে বাজানোর কথা বললে, সম্প্রতি একটা ভিডিও কল্যাণ ব্যানার্জি কদিন আগে পোস্ট করেছিল জুন মালিয়ার, সেখানে হয়তো তুমি দেখেছো, পরিষ্কার বলছে যে মারবো, বিজেপি কর্মীদের ধরে ধরে মারবো। আচ্ছা, আমি আরেকটা তাহলে এক্সাম্পল দিই দিবাকর ভাই, শুনতে তোমার ভালো লাগবে। হিন্দু সনাতনী, ভণ্ড হিন্দু সনাতনী সেজে থাকা এক বিধায়ক অদিতি মুন্সি হরিনাম সংকীর্তন করে মহাপ্রভুর নামে বিলীন। খুব ভালো না? একজন মহিলা হরিনাম সংকীর্তন করছে, তার এমএলএ অফিস থেকে কি বেরোচ্ছে? একটার পর একটা মদের গ্লাস বেরোচ্ছে। আরে ঠিক আছে, মদ্যপান নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু ওই ধারালো অস্ত্রগুলো কি করছিল ভাই? কোন উন্নয়নের জন্য রাখা ছিল? মানে অদিতি মুন্সির মতো এরকম হরিনাম গাওয়া একজন মহিলা, যাকে সো কল্ড সফট একটা মাইন্ড মুখ মনে করা হয়, তার ওখান থেকে যদি এই অস্ত্র বেরোয়, তাহলে এদের কাছে কি কি জিনিস ছিল? তাহলে আমি যে বলছি এদের হাত থেকে এখনো হিন্দু অত্যাচারের রক্ত টপ 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 করে পড়ছে, তুমি কি কি ভুল কথাটা বলছি? এবং একটা কথা চিন্তা করো, এই 4 তারিখে অন্য ফল হলে তো আমাদের এই অবস্থা হতো, কিন্তু সেই তুলনায় তৃণমূলের সেই রকম কোনো অত্যাচার হয়েছে? যেখানে যেখানে একটা পাওয়া যাচ্ছে ঘটনা, সেটাও তাদের বদমাইশির জন্যই হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা কি বলেছেন? যে না ভাই, এইসব কিছু করা যাবে না, স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন, স্থানীয় যারা প্রশাসন আছেন, তারা গিয়ে এদেরকে রেখে আসার ব্যবস্থা করবে। আচ্ছা, এই যে 19 জন, 20 জন, 23 জনের নাম আমরা পাচ্ছি, 2021 বলো 2023 বলো, এদের এলাকায় এই হিন্দু অত্যাচার, এই বিরোধীদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন, দোকান পুড়িয়ে দেওয়া, বাড়ি ভেঙে দেওয়া, এই ঘটনা ঘটেনি? এদের মধ্যে কজন তাদের গিয়ে সেই জায়গাটা থামিয়েছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে? একটা এক্সাম্পল দাও। এই যে বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আমার একটাই কথা, খুব স্পষ্ট স্টান্স, যে তৃণমূল সে ভালো হতে পারে না, যে ভালো সে তৃণমূল হতে পারে না। এবং আমার তো শ্রমিক ভট্টাচার্যর ওই কথার পর ওপেন অফার ছিল, এবং এখনও সেটা ভ্যালিড আছে, যে পশ্চিমবঙ্গ থেকে যে কেউ যদি একজন ভালো তৃণমূলকে আমার সামনে এনে দিতে পারে, আমি তাকে 10 লাখ টাকা পুরস্কার দেবো, কিন্তু প্রমাণ করতে হবে সে ভালো তৃণমূল। জনতা বিচার করবে সে ভালো তৃণমূল। আজ অব্দি তো কাউকে আমি খুঁজে পেলাম না। সুতরাং এরা নিজেদের ধান্দার জন্য আসছে, কারোর টিকিটের ধান্দা আছে, কারোর ডিম টমেটো খাওয়ার ভয় আছে। এই দেব নাকা পোষা সাজছে, এই দেবকে কতবার সিবিআই ইডি ডেকেছে? হাতের যে ঘড়িটা পরে, সেটার ওই দামি ঘড়িটা কোথা থেকে এলো? গরু পাচারের সঙ্গে এই দেবের নাম জড়ায়নি? সুতরাং এই তদন্ত ধামাচাপা দিতে হবে আগামী দিনে আরও সব তদন্তে। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 2021 থেকে যা যা পোস্টপোল ভায়োলেন্স হয়েছে তার ফাইল আবার ওপেন হবে, যারা অভিযোগ করতে পারেননি তারা আবার করতে পারবেন, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে। সুতরাং আগামী দিনে এদের অনেক কিছু যাওয়ার জায়গা আছে, সেইগুলো বাঁচাবার জন্য এরা এইসব করছে। এবং আরও কী কী হিডেন এজেন্ডা আছে আমরা জানি না সেটা, কিন্তু যেটা যাই হয়ে যাক, আবারও বলেছি, এই জয় পশ্চিমবঙ্গে 2026-এ যেটা হয়েছে সেটা কিন্তু বিজেপির জয় নয়। বিজেপি একটা বড় ভূমিকায় ছিল, বিজেপি না থাকলে এটা হতো না, কিন্তু বহু হিন্দুর অতৃপ্ত আত্মার উপর দাঁড়িয়ে এই সরকার হয়েছে। সুতরাং সেই অতৃপ্ত আত্মারা আবারও কাঁদবে, সেই জায়গা হতে দেব না, অভয়ের আত্মাকে কাঁদতে দেব না। সেই জায়গাটাকে আমরা এনশিওর করব। এই জয় কিন্তু হিন্দুত্বের জয়। আমরাও চাই ডাবল ইঞ্জিন সরকার থাকুক, কিন্তু তাদের কোনো রকম পদস্খলন, সেটা কোনো রকম রাজনৈতিক স্বার্থে আমরা মেনে নেব না। আমাদের খুব একটা ক্ষমতা নেই, কিন্তু এইটুকুনি তো ক্ষমতা আছে সাধারণ মানুষ হিসেবে, সত্যিটাকে সত্যি বলা, মিথ্যেটাকে মিথ্যে বলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের মেরুদণ্ড ভাঙতে পারেনি, সুতরাং সেই মেরুদণ্ড সোজা থাকবে। এদের বিরুদ্ধে যে লড়াই চলছিল চলবে, হিন্দু সনাতনের পক্ষে আমাদের লড়াই জারি থাকবে। আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, এই সায়নী ঘোষকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, এত সমালোচনা হচ্ছে,
4 তারিখের পরেও সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমালোচনা করছিল তাদেরকে তুলোধনা করেছিল। সেই ভিডিও ফুটেজ তুমিও হয়তো দেখেছো, তাদেরকে মানে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করেছে যে কেন তারা সমালোচনা করছে, আগে কেন করেনি, মানে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করেছে। আজকে হঠাৎ করে আবার কি মনে হলো সায়নী ঘোষের, সে একেবারে বিরোধী শিবিরে চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে। এই কথাটা তো প্রথমে বললাম যে সায়নী ঘোষের মতো যারা রয়েছে তারা নিখাত ধান্দাবাজ। এরা নিজের ধান্দাবাজির জন্য সব কিছু করে দিতে পারে। আচ্ছা, সায়নী ঘোষ তো নিজের মুখে বলেছিল ওর বাবা নাকি ডন। তো ডন যে চরিত্রটা, আমরা তো সেটাকে নেগেটিভ চরিত্র হিসেবে জানি। তো সায়নী ঘোষ তো আজকে জনপ্রতিনিধি, সে সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছে। তাহলে আমার নিজের বাবাও যদি ডন হয়, আমার তো প্রথম কাজ হবে রাজধর্ম পালন হিসেবে সেই ডনটাকে আইনের আওতায় নিয়ে আসা। করেছে সে, বরং সেই ডনগিরিটাকে আরও বাহবা দিয়েছে। সুতরাং সায়নী ঘোষের এখন লক্ষ্যটা কি? এতদিন যে জেনেছিল যে আমি বামপন্থী করলাম, এই যে মমতাকে গালি দিলাম, আর এটাও একটা সায়নী ঘোষের ভালো স্টান্স ছিল। কারণ মমতার ক্যারেক্টার যদি খুব ভালো করে দেখো, মমতাকে সব থেকে বেশি যারা গালাগাল দিয়েছে, মমতা চায় তারা এসে হাঁটু গেড়ে মমতার সামনে বসুক। তার জন্য একটা মন্ত্রিত্ব দিয়ে দেবো, তার জন্য একটা এমপি দিয়ে দেবো, তার জন্য একটা চেয়ারম্যান দিয়ে দেবো, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। দুটো লোককে মমতা জীবনে পারেনি, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর একটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। বাকি দেখো, যে যত বড় মমতা বিরোধী, নির্বেদ রায়, এই সুখেন্দু শেখর রায়, তারপর ওই উদয়ন গুহ, 2016 নির্বাচনের আগে এদের অবস্থান দেখো, কি কট্টর মমতা বিরোধী, এদের সবাই গিয়ে হাঁটু গেড়ে বসেছে। সুতরাং সায়নী হচ্ছে বুদ্ধিমান, বামপন্থী তো, সুতরাং দেখলো যে আমি যদি মমতাকে তেরে গালাগাল দিই আমার জন্য অপশানটা খুলে যাবে। যেই তেরে গালাগালটা দিল, সাথে সাথে 2021-এর আগে সায়নীর জন্য দরজা খুলে গেল। ওখানে আসানসোলে পাঠালো, হেরে ভূত হয়ে গেল। তখন দেখলো যে মমতাকে ধরে হবে না, মমতার গ্রিপ পার্টি থেকে বেরিয়ে গেছে, ধান্দাবাজ মাল। অভিষেককে সাথে সাথে ধরে নিল। অভিষেক হচ্ছে সেনাপতি, অভিষেককে ধরে যাদবপুরের টিকিটটা নিল। আর যাদবপুর মানে এখানে ভাঙরটা আছে, একদম এক কাট্টা মুসলিম ভোটে ওখানে পুরো শওকাত মোল্লা, তারপর ওই এখন আইএসএফে চলে গেছে আরাবুল ইসলাম, এরা তো সব লুট করতো ওখানে ভোটে, বুথের পর বুথ। ভাঙর জিতে নিতে পারলেই মোটামুটি বাকি যাদবপুর হয়ে যাবে। তো সেই ধান্দায় যাদবপুরটা পেয়ে গেছে। এইবার দেখেছে বিজেপি চলে এসছে, এবং বিজেপি চলে আসা মানে, বিজেপি যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, আগামী 20, 25, 30 বছর আরামসে চোখ বুজে থাকবে। মানে বিজেপি যদি কোনো কাজ নাও করে এই পশ্চিমবঙ্গে, আগামী 10টা বছর তো বিজেপি সরছে না। সুতরাং সেই যে ধান্দাবাজির জায়গাটা দেখে এখন তাহলে বিজেপির পা চাটতে হবে। তাহলে যে মমতাকে গালাগাল দিয়ে মমতার পা চাটতে পারে, সে এখানে এসে মমতাকে গালাগাল দিয়ে অভিষেকের পা চাটতে পারে, সে আবার গিয়ে মোদির পা চাটবে, যদি আমার ধান্দাবাজিটা চলে। কিন্তু ওটা হইতে দইব না বাবা, অনেক হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা কিন্তু রঙের পরিবর্তন না, সামগ্রিকভাবে আমাদের পুরো সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর সেখানে এই ধান্দাবাজ মহিলাগুলোর, বা শুধু মহিলা নয়, কোনো ধান্দাবাজের কোনো ঠাঁই নেই, হিন্দু বিরোধীদের কোনো ঠাঁই নেই। অনেকেই আছেন যারা এখন রং বদল করছেন বা এদিক ওদিক করছেন। তো গিরগিটির মধ্যে আরেকজন নতুন গিরগিটির নাম, মানে আমি ভাবতেই পারি না, অবাক হয়েছে এই কারণে, কারণ তাকে বলা হতো বীরভূমের বাঘ, অনুব্রত মণ্ডল। তিনি বলছেন সম্মান না পেলে আর তৃণমূল করবো না। আইপ্যাককে দূষেছেন, বলেছেন অভিষেকের জন্য দলটা শেষ হয়েছে। তো বীরভূমের বাঘ এরকম রং বদল করবে, এটা কি ভেবেছিলে? দেখো ভাই, আমি একটা কথা অনেক দিন ধরে বলেছি, অনেকে কথাটা মানেনি, কিন্তু এখন মানছে, যে গলির যে ঘেউ কুত্তাটা আছে না, তার পিছনেও 4000 পুলিশ দিয়ে দাও আর প্রশাসনকে লাগিয়ে দাও, সেও নিজেকে শের ভাববে। অনুব্রত তো অনেক দূরের কথা, এই অভিষেক ব্যানার্জি কি বড় বড় ডায়লগ, ঘরে ঢুকে মারবো, ফাঁসির মঞ্চ করে দেবো, ডিজে বাজাবো, শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেবো। আজকে এই মালটাকে ইডি ভিডি ডাকলেই বেরিয়ে এসে পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো সাংবাদিক বৈঠক করতো না? আজকে 0 দিলাম, আজকে মাইনাসে নাম্বার দিলাম, করতো না? কালকে একটা মুখ থেকে কথা বেরোচ্ছে, যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, এই চোর ভাইপো, সই চুরি করেছিস কেন, মাথা লুকিয়ে কোন দিক দিয়ে পালাবে খুঁজে পালাচ্ছে না। সিআইডি জেরা করেছে, ইডি সিবিআই নয়, বলেছিল ফাঁসির মঞ্চ করার কথা, 5 পয়সার দুর্নীতি করতে পারবেন, ঢুকে যাচ্ছে। সুতরাং অভিষেক যাদেরকে এরা ক্যাপ্টেন মানতো, তাদের যদি এই হাল হয়, তাহলে এই অনুব্রতের মতো চামচা আমচা বেলচা যারা আছে, তাদের তো এই অবস্থা হবে, কিছু করার নেই। এবং সব থেকে বড় কথা, এই অনুব্রত মণ্ডলকে একজন মাগুর মাছ বিক্রেতা, মমতা ব্যানার্জি এইসবগুলোকেই তো তোল্লা দিয়েছিল। তারা সব বড় বড় গুন্ডা নেতা হয়ে গিয়েছিল, যারা পুলিশকে বলতে বম মেরে দেবো, টাইম বেঁধে দিচ্ছি, যাও নাহলে পুড়িয়ে দেবো। তো এইসব কথা যদি কেউ বলে, তুমি আমি বলো ভাই, আমাদের তো সবার আগে জেল হবে। কিন্তু মমতা ব্যানার্জি এই গুন্ডাগুলোকে পুষতো,
কেন অক্সিজেন কম যায়, হ্যাঁ। ওষুধ খায়। কারণ মমতা বলে যে আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং মমতা যে কত বড় গুন্ডা সে তো আমরা 2011 পরে বুঝেছিলাম, থানায় গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিল। হ্যাঁ। সুতরাং এই মমতার হাওয়া দেওয়াতেই অনুব্রতরা সব বড় বড় হনু হয়ে বসেছিল। এদের 5 পয়সার অকাত নেই। আজকে এরা খুব ভালো করে বুঝছে যে এরা যদি রাস্তায় নামে, আজ তো সিকিউরিটি কিছু নেই, পাবলিক ডিজে বাজিয়ে দেবে, মানে ডিম আর জুতো, অন্য কোনো ব্যাপার না। তো এদের ভয়ে এখন হালুয়া টাইট হয়ে গেছে। আর এরা সব এসি ঘরে বসে ওই ছড়ি ঘোরানো গুন্ডা মস্তানের মতো ব্যবহার করতো, ওটা আর হইব না বুঝে গেছে। তো এখন একটাই ভালো তৃণমূল করার রাস্তা পেয়ে গেছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে তেরে গালাগাল দাও, আইপ্যাককে গালাগাল দাও। আরে ভাই, আইপ্যাক যদি এত খারাপ ছিল, অভিষেক ব্যানার্জি যদি এত খারাপ ছিল, তোমাদের 4 তারিখের আগে মনে পড়েনি কেন? জ্ঞানচক্ষু 4 তারিখের পর উন্মিলিত হলো। আজকে ডায়লগ দিচ্ছ 4 তারিখে জিতে গেলে তোমরা কি করতে ভাই? আর অনুব্রত সুর নরম হবে না কেন? এই অনুব্রত 2021-এ ওই ফলাফল হলো, চুরি করে ডাকাতি করে মমতারা জিতলো, কোভিডটাকে হাতিয়ার করে। তারপর বোলপুর জুড়ে কি অত্যাচার করেছে। সম্প্রতি একটা খবর এসছে, এক ইট ব্যবসায়ী, ব্যক্তিগতভাবে আমি চিনি ভদ্রলোককে, 30 লাখ টাকার ইট একদিনে চুরি করেছে। এবং সে যখন গেছে, মানে প্রাণে বাঁচবে কিনা সে বুঝতে পারছে না, এমন থ্রেট দিচ্ছে অনুব্রতর ছেলেরা। তার জীবনটা শেষ হয়ে গেছে, তার বহুবার অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, কার্যত পঙ্গু হয়ে বেঁচে আছেন ভদ্রলোক। আজকে সেই ভদ্রলোক আইনের আশ্রয় নিয়েছেন, এই অনুব্রতের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দিয়েছেন, পুলিশের হাতটা খুলে দিয়েছেন যে ভাই তুমি রং দেখবে না, কে তৃণমূল কে বিজেপি আমি জানি না, অন্যায় করলে তুমি করো। তাহলে অনুব্রত কি বুঝছে? এখন আমাকে যদি পুলিশ ডাকে ওই গোটা জেলকে মাটন খাওয়াতে হবে, ওই জিনিস তো হবে না, পিছনে চামড়া গুটিয়ে দেবে। ফলে সুর এখন বদলাবি। এরা যে কত ছুঁচো নেতা ছিল, এদের 5 পয়সার অকাত ছিল না, যে কথাটা বারবার বলতাম, আজকে প্রমাণিত হচ্ছে। বহু জায়গা থেকে অভিযোগ আসছে, এখন আরো বেশি করে আসছে, যে তৃণমূলের যেসব নেতারা এতদিন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, চমকেছে, ধমকেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, তারা এখন গেরুয়া আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা করছে, ওই যেটাকে বলে ভালো তৃণমূল, সেই ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে। এবং এটার প্রভাব খুব বাজেভাবে পড়ছে বিজেপি সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা একটু ভয়ে রয়েছে যে আবার কি তাদের দ্বারাই অত্যাচারিত হবে। যেহেতু সুনীল ভানসালজি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে ভালো খারাপ দেখলে হবে না, সবাইকে দলে নিতে হবে, আমাদের সংগঠন বড় করতে হবে, বৃহৎ হিন্দু স্বার্থে আগে সংগঠন মজবুত করতে হবে, তাদেরকে দলে এনে আমাদের সংশোধন করতে হবে। আমরা জানতাম যারা অপরাধী রয়েছে, ক্রিমিনাল রয়েছে, তাদেরকে সংশোধনাগারে পাঠানো হয়, জেলে পাঠানো হয়, যেটাকে বলে কারেকশনাল হোম, সেখানে পাঠানো হয়, সেখানে তারা সংশোধন হন। তো এখন কি তারা বিজেপিতে গিয়ে সংশোধন হবেন? দেখো দিবাকর ভাই, আমার এখানে দুটো বক্তব্য আছে। এক হচ্ছে, যেটা আবারও বলছি, যে আমি কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের যে 2-1 সঙ্গে সামান্য পরিচয় আছে, তাদের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি, সেই জায়গাটা যদি সত্যি হয়, আমার কিছু বলার নেই, আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু যেটা আশঙ্কার জায়গা, যেটা তুমি বললে যে এরাই এসে ছড়ি ঘোরাবে, যেটা এতদিন সিপিএম এর জার্সি পরে এরা করেছিল, তারপর তৃণমূলের জার্সি পরে করলো, এখন বিজেপির জার্সি পরে করবে, সেই জায়গাটি হতে দেবো না, এইটুকুনি নিশ্চিত থাকো। এবার তাহলে কোন জায়গাটায় আমার সমর্থন রয়েছে? দেখো, সত্যি একটা দল, একটা রাজনৈতিক দল, তারা রাজনীতির ময়দানে নেমেছে। সেই রাজনীতিটা করতে গেলে দুটো জিনিস লাগবে, এক হচ্ছে আমার সংগঠন লাগবে, সত্যি বিজেপির সংগঠন অবস্থা খুব খারাপ, আর 2 হচ্ছে আমার ভোটার লাগবে, যাদের ভোটে আমি জিতবো। তাহলে সেই ভোটটা নেওয়ার জন্য আমি তো বলতে পারি না যে ভাই দিবাকর তোমাকে আমি পছন্দ করি না, তুমি আমাকে ভোট দিও না। আমি সবার কাছেই ভোট চাইবো, যে আমার শত্রু তার কাছেও ভোট চাইবো। সুতরাং তৃণমূলে যারা সো কল্ড ওই অন্যায়ের সঙ্গে যুক্ত নেই, তারা যদি পার্টিতে আসে, এসে পোস্টার সাঁটায়, চেয়ার ঠিক করে, জনসভাতে গিয়ে তারা দাঁড়িয়ে থাকে, মানে যেটা পার্টি কর্মীদের কাজ হয়, সেইভাবে তারা 2 বছর 5 বছর 10 বছর করুক। এবং দস্যু রত্নাকরও তো এক সময় বাল্মীকি হয়েছিল। যদি পার্টি দেখে যে হ্যাঁ সে 10 বছর ডেডিকেটেড, সত্যি পার্টির জন্যই কাজ করছে ডেডিকেটেডলি, তখন তাদের জন্য পদ টদ এসব ভাবা যাবে। কেননা বিজেপি তো বলে পার্টি উইথ এ ডিফারেন্স, এবং বিজেপিতে যোগদান করেই কেউ পদ পায় না, কিন্তু পার্টি কিন্তু বারবার বলে আমাদের নীতি কি, আমাদের আদর্শ কি, সেটার সঙ্গে তুমি জানো, নিজেকে সম্পৃক্ত করো, তারপর তোমাকে চিন্তা করতে হবে না, পার্টি ঠিক তোমাকে রেকগনাইজ করবে। তো যদি কেউ আসে, সে যত বড় হনু নেতাই হয়ে যাক না কেন, তাকে একদম নিচুতলা থেকে কাজ শুরু করতে হবে, একদম দেয়াল লিখন থেকে কাজ শুরু করতে হবে, এসে অফিসটা ঝাঁট দিতে হবে, করুক। তারা যদি এতই বিজেপিতে সম্পৃক্ত হতে চায়, গেরুয়াবির খেলতে চায়, করুক না, কোনো অসুবিধা নেই। তারপর 5 বছর 10 বছর বাদে
পার্টি ভেবে দেখবে, জনতাও ভেবে দেখবে যে না এর মধ্যে পরিবর্তন হয়েছে, এদেরকে দেওয়া উচিত কি উচিত না। কিন্তু এতদিন তৃণমূলের কাউন্সিলর ছিলাম, কোটি কোটি টাকার তোলাবাজি করেছি, এখানে এসে আমি এখানকার কোনো জনপ্রতিনিধি বা কোনো প্রশাসনকে দিয়ে দিলাম, আবার এসে আমি কোটি কোটি টাকার তোলাবাজি করব, ওটা করতে দেবো না। আমরা করতে দিলে ওটা চলবে না, সবাইকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে। কেননা সোনার পশ্চিমবঙ্গের যে কথা বলছি, এটা কোনো শুভেন্দু অধিকারী, কোনো শ্রমিক ভট্টাচার্য, কোনো সুকান্ত মজুমদার করতে পারবে না। এরা নেতৃত্ব দেবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসীকে আসতে হবে। সুতরাং সেখানে ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল আমাদের বলতে হবে। আর 2 নম্বর কথা, আমার আরেকটা মানুষের উপর খুব ভরসা আছে, তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু কিছুদিন আগে একটা কথা বলেছেন যেটা খুব সিগনিফিকেন্ট, যে এখন তো মুখ্যমন্ত্রী হয়ে গেছি, সব কথা বলতে পারবো না, কিন্তু আবহাওয়া কি ভালো হয়ে গেছে, হিন্দিতে বলেছেন, কিন্তু মানে এটা যে আবহাওয়া কি ভালো হয়ে গেছে, সবাই সমস্যারে বলেছি জয় শ্রীরাম, বলছে আগামী দিনে আরও ভালো হবে। তো সত্যি যদি শুভেন্দু এই স্পিরিটটা ধরে রাখেন, এবং আমি দেখছি সেটা ধরে না রাখার কোনো কারণ নেই, কাউকে কিন্তু রেয়াত করছে না। এবার আমাদের মাথার মধ্যে অনেক বড় বড় নাম আছে যে ভাই সব ছাড়ো, আগে তো ওই মা বেটা দুটোকে ধরো, কালীঘাট থেকে ওই দুটোকে কোমরে দড়ি পড়াও, এটাই তো আমাদের মেন দাবি। কিন্তু আবারও বলবো, একটু ধৈর্য ধরো, নিশ্চিতভাবে সেদিকে হবে, যেভাবে রগরানি শুরু হয়েছে হবে। তুমি কালীঘাটের কথা বললে সেই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠছেই। রাজনীতিতে জয় পরাজয় থাকে, কোনো দল কখনো হারে, কোনো দল কখনো জেতে, কিন্তু এই পরাজয়ের পরে এত বছর ধরে ক্ষমতায় থাকা, দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরে একটা রাজনৈতিক দল পরাজয়ের 1 মাস গেল না, পুরো ভেঙে শেষ হয়ে গেল। বিধানসভায় যারা জয়ী বিধায়ক ছিল তাদের নিয়ে মমতা মিটিং ডাকছেন, দিন দিন বিধায়ক সংখ্যা কমে যাচ্ছে, তারা সেখান থেকে বেরিয়ে এসে ঋতব্রত সিপিএম থেকে আসা, তার নেতৃত্বে বিধানসভায় আলাদা বিরোধী দল তৈরি হলো। এদিকে লোকসভাতেও একই দেখছি, সাংসদরা তৃণমূলের, তারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে দলটাই শেষ হয়ে গেল। এখন এই যে দলের তো একটা ফান্ডিং ছিল, তুমি জানো বিজেপির পরে একটা আঞ্চলিক দল হিসাবে সব থেকে বেশি ফান্ডিং পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে প্রচুর টাকা, তাদের অর্থ রয়েছে, তাদের কত হাজার কোটি, হাজার কেউ জানে না, জানে না, 15,000, কেউ বলে 20,000 সামথিং, যাই হোক। সেই টাকাটা এখন ভাইপোর হাত থেকে চলে যাবে যদি দলটাও চলে যায়। প্রথমেই বলবো তোমার কোশ্চেনটাই ভুল। এই যে তুমি কথাটা বলছো কোনো রাজনৈতিক দলের এই অবস্থা হয়, তৃণমূল কংগ্রেস কোনোদিন রাজনৈতিক দল ছিল? আগে বেসিক জায়গাটা বোঝো ভাই, এটা ছিল পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। রাজনৈতিক দল কারা হয়? একটা নীতি আদর্শ থাকবে, কিছু মানুষ সম্মিলিত হবে, তারা রাজনৈতিকভাবে মানুষের কাছে যাবে, আবেদন করবে, তারা ক্ষমতায় আসবে। এবার যে মুহূর্তে ক্ষমতায় আসবে, ক্ষমতার বৃত্তে আসার সাথে সাথে কিছু দুষ্কৃতী এসে জুটবে, তারা লুটে পুটে খাওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আমার নীতি আদর্শ আছে, আমি তাদেরকে আইডেন্টিফাই করব, তাদের শাস্তির ব্যবস্থা করব, এমন শাস্তির ব্যবস্থা করব আমার এখানে আর কেউ কোনোদিন ওটা করতে পারবে না। এটা হচ্ছে রাজনৈতিক দল। সিপিএম, তুমি ভালো বলো খারাপ বলো, তাদের একটা নীতি আদর্শ আছে। এবং দেখো, তারা হারলো, তারা আবার হারলো, তারা শূন্য হলো, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখনও তাদের কর্মী সমর্থক আছে। কেন? কেননা তাদের নীতি আদর্শ আছে। আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে এই নীতি আদর্শের বিরোধী, কিন্তু একটা আছে, তোমাকে মানতে হবে, এটা হচ্ছে রাজনৈতিক দল। যে দলটা তৈরি হয়েছিল সিপিএমকে সরাবার জন্য, এবং ক্ষমতায় আসার পর কিছু দুষ্কৃতী মিলে সেই দলটাকে চালাচ্ছিল, এবং সেই দুষ্কৃতীদেরকে নেতৃত্ব দিচ্ছিল একজন চূড়ান্ত রকমের লম্পট বদমাইশ, আর তার মাথায় বসেছিল একজন ডাকাত রানী। সেটা কখনো রাজনৈতিক দল হতে পারে? তাদের অবস্থান এটা হওয়ার ছিল, হবেই। এই কথা তো আমরা বারবার বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসকে একবার ক্ষমতা থেকে সরিয়ে দাও, না এদের সঙ্গে থাকবে ভোট। কেননা মুসলমানগুলো এদেরকে ভোট দিত একটাই কারণে, যে মমতা ক্ষমতায় থাকলে আমরা যা খুশি তাই দস্যুবৃত্তি করতে পারি। তারা এটা জানতো না, এটা বুঝতো না যে ভাই ওটা করা খারাপ জিনিস, তোমারই খারাপ হবে। তুমি মাথায় ফেস টুপি পরে স্কুটার চালাচ্ছ, তোমাকে পুলিশ ধরছে না, আর এ হিন্দুর ছেলে খালি মাথায় যাচ্ছে, ধরছে। কেন পুলিশ ধরছে? তার কারণ হেলমেটটা পরা হচ্ছে, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়, তুমি রাস্তায় পড়ো, তোমার মাথায় চোট লাগবে, তুমি মরে যাবে। এখন ফাইনের ভয় হোক যাই হোক, হিন্দু ছেলেটা হেলমেট পরছে, আর এ ফেস টুপিটা পরেই যাচ্ছে। তাহলে অ্যাক্সিডেন্ট যখন হবে, তখন কোনো আকাশ থেকে কেউ নেমে এসে তো তার মাথায় প্রোটেকশনের হেলমেটটা লাগিয়ে দেবে না, তার অ্যাকচুয়ালি মৃত্যুটা হবে। কিন্তু মমতা এটা কি মুসলমানদের ভুল বুঝিয়েছিল, এটাই তোমার ক্ষমতায়ন আমি করছি, তারা ভোটটা দিচ্ছিল। যে মুহূর্তে মমতা চলে গেল, দেখো মমতাকে লাত মেরে দিয়েছে মুসলমানরা, ফলতা তার সব থেকে বড় এক্সাম্পল। এখনও কিছু মুসলিম কনফিউজড আছে যে মমতাকে দেবো, কংগ্রেসকে দেবো, সিপিএমকে দেবো করে এরা একটু আধটু পেয়েছে। পরের ইলেকশন দেখো, এই নন্দীগ্রাম আর রেজিনগরে বাই ইলেকশন আসছে, তো মুসলিমরা এক কাট্টাভাবে সিপিএমকে ভোট দেবে, বামপন্থীদের ভোট দেবে। তাহলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, মমতার সঙ্গে ওটা থাকবে না। আর যে ফান্ডের কথাটা বলছো, দেখো বিজেপিকে ভোট দেবে না, এই যে শুভেন্দু অধিকারী না না মুসলমানরা দেবে না, মুসলমানরা দেবে না। আর যদি মুসলমানরা বিজেপিকে ভোট দিত, এর আগে পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, সারা ভারতের কথা ছেড়ে দিচ্ছি,
মাহফুজা খাতুন, হুমায়ুন কবির, এরকম বহু নাম ছিল যাদেরকে আমরা প্রার্থী করেছিলাম, বিজেপি প্রার্থী করেছিল, তাদেরকে মুসলিমরা কেন ভোট দেয়নি? অথচ এই মাহফুজা খাতুন যখন সিপিএমে ছিল তাকে কিন্তু মুসলিমরা ভোট দিত। এই হুমায়ুন কবির যখন তৃণমূলে গেল তাকে ভোট দিল, সে আলাদা পার্টি করলো, তাকে দুটো জায়গা থেকে জেতালো। তাহলে এই মুসলিমরা এরা হচ্ছে বিজেপি বিরোধী, বিজেপির কাছ থেকে সব সুবিধা নেবো কিন্তু ভোটটা দেবো না। আগে মুসলিমরা প্রমাণ করুক যে ভাই আমরা সত্যি সবকা সাথ সবকা বিশ্বাসে বিশ্বাস করি, যদি করে তারপর মুসলিমদের কথা ভাবা যাবে। যাই ওটা সেপারেট স্টোরি। এবার ফান্ডের কথায় যেটা আসছি, এই 15,000 20,000 কোটি টাকা যেটা বলছো ভাই, ওটা হচ্ছে পিনাট, বাদাম একটা। এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি গত 15 বছরে কয়েক লক্ষ কোটি টাকা এখান থেকে ঝেড়েছে। কেন্দ্রীয় যত ফান্ড এসছে, মমতা ব্যানার্জির ঘোষিত স্টান্স এবং তারপর দোলা সেনও সেখানে গিয়ে পরিষ্কার করে দিয়েছিল যে তৃণমূলের নাম ভাঙিয়ে ভাই তুমি যদি ইনকাম করো কোনো প্রবলেম নেই, কিন্তু 25 তুমি রাখবে, 75 কিন্তু তোমাকে পৌঁছতে হবে। এই পার্থ অ্যারেস্ট হয়েছিল এই 25-75টার গন্ডগোল হয়েছিল বলেই তো, নাহলে মমতার পাশে চেয়ারে বসে কোটি কোটি টাকা কামাচ্ছে, পুলিশ গ্রিন করিডর করে সেই টাকা ওর বান্ধবী কচিকুকির ঘরে পাঠিয়ে দিচ্ছে, আর মমতা সেটা জানতেন, এটা বিশ্বাস করতে হবে। সব দুর্নীতির মাথা হচ্ছে মমতার অভিষেক। তাহলে যদি সামগ্রিকভাবে 15 বছরের এই কেন্দ্রীয় ফান্ডটুকু আমরা আলোচনা করি, কত লক্ষ কোটি টাকা এসছে, আর একটারও তো কোনো কাজ হয়নি। না, গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা বাঁশ ঢেলে দিয়ে ঢালাই করে দিয়েছে, এসেছে হয়তো 10 কোটি টাকা, কাজ হয়েছে 10,000 টাকার, তাই তো? তাহলে এই যে বিপুল চুরিটা হয়েছে, মমতার চোখ বুজে বসেছিল এমনি এমনি তো নয়, কয়েক লক্ষ কোটি টাকা আছে। এবং সেই জন্য একটা জিনিস খেয়াল করো, এই অভিষেক ব্যানার্জি কিছু হোক না হোক, আমরা যেরকম পাড়ার চায়ের দোকানে চা খেতে যাই, দুবাই থাইল্যান্ড বারবার ছুটে যাবে। মমতা ব্যানার্জি জড়িয়ে ধরে শিল্পপতি নিয়ে আসবে, বাইরে যাচ্ছে, ফেরার পথে কিন্তু দুবাই আসতে হবে। দুবাইয়ে কি মধু আছে ভাই? তৃণমূলের পাড়ার ওই একদম চুনোপুটি নেতা তারা বারবার দুবাই ছুটে যাচ্ছে, দুবাই গিয়ে ব্যবসা আর করছে। দুবাই তো আমরা সবাই জানি যারা এইসব বিষয়ে খোঁজ খবর রাখেন, ব্ল্যাক মানি ইনভেস্ট করার জন্য সেরা জায়গা। যত কালো ধন রয়েছে, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে দুর্নীতি করুন, আপনার ব্ল্যাক মানি রয়েছে, কালো টাকা রয়েছে, আপনি দুবাইয়ে গিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন, সরকার আপনাকে সহযোগিতা করবে, আপনার উপরে কোনো চাপ আসবে না। একদম। সেই জন্যই কি দুবাইয়ে ইনকাম ট্যাক্সও দিতে হয় না। দিতে হয় না। তো আমার পয়েন্টটা সেইখানেই যে এই যে 2,000 কোটি 5,000 কোটি 15,000 অভিষেক যে টাকা চুরি করেছে, যে ডাকাতিটা করেছে, তার তুলনায় এটা কিছু নয়, ওর কিছু এসে যায় না। ওর একটাই ধান্দা, এবং ওর পিসিটাও সেটা ভালো করে বুঝে গেছে, যে করে হোক বাবা দেশ ছেড়ে পালাও, আমার নেক্সট 14টা জেনারেশন কি 140টা জেনারেশন সিকিওর হয়ে আছে। বারবার ওই জন্য বললো না সোনারপুরের পরে ওর চোখের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে, হাইকোর্ট তো ওটা আটকে রেখে দিয়েছে। ওর মেন জায়গাটা ওটা, ও খুব ভালো করে জানে আমার যে লুটে পুটে খাওয়াচ্ছিল হয়ে গেছে। 10 বারে ঠিক হয় না। সেবাশ্রয় নাকি ভালো চিকিৎসা হয়, আমরা শুনেছি। স্বাস্থ্যসাথী কার্ডটা কেন ইউজ করছি? স্বাস্থ্যসাথীর কার্ড তো বাংলার, আমাদেরও তো পরিবারের কারো চোখের সমস্যা হলে আমরা তো দুবাই আমেরিকা যেতে পারি না, এই সরকারি হাসপাতালেই আমাদের যেতে হয়, বা কোনো বেসরকারি হাসপাতালে। পশ্চিমবঙ্গেও তো ভালো ভালো বেসরকারি হাসপাতাল রয়েছে, একেবারে আমেরিকা। পশ্চিমবঙ্গে ভালো ভালো থাকতে পারে, কিন্তু ওটা ভাইপোর চোখ ভাই, দামি চোখ। ও চোখে যে কত কি আছে, চোখের বালি কত কি আছে বেরোচ্ছে তো, বালি গরু কয়লা পাথর। অসংখ্য ধন্যবাদ সুন্দরশীলদা এতটা সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সুন্দরশীলদার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে দিবাকর। আগামী দিনে আমরা আবার চেষ্টা করবো এরকম একটা আড্ডা, বৈঠকি আড্ডা করার। এটা অ্যাকচুয়ালি আমরা একটা আড্ডা দিলাম আজকে, ঠিক সেভাবে পডকাস্ট বা অন্য কিছু নয়, দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, একটা আড্ডা। আপনাদের কেমন লাগলো এই আড্ডা? যদি এরকম আড্ডা আরো চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।